চমকে উঠলাম। হঠাৎ দেখলাম যে মুখ আমার আদরের প্রত্যাশায় ছিল, সে মুখ জয়ন্তীর নয়, অন্য কারো। এটা কি দেখলাম আমি? কাকে দেখলাম? দেওয়ালে টাঙানো ছবিটার দিকে তাকিয়ে আমি আর স্থির থাকতে পারলাম না। ছবির চোখ দিয়ে অঝোর ধারায় রক্ত বের হচ্ছে। না 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 না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। শান্তি দাও, শান্তি দাও ভগবান, ওকে শান্তি দাও। আচ্ছা, প্রেম কি কখনো নিষিদ্ধ হয়? বা অবৈধ প্রেমেরই বা সংজ্ঞা কি হতে পারে? যখন কেউ অতৃপ্ত অবস্থায় প্রেম বা ভালোবাসা চাইতে চাইতে, বলা ভালো ভিক্ষা করতে করতে মৃত্যুকে বরণ করে নেয়, তখন তার তার বুকে কতটা অব্যক্ত কষ্ট জমা হয়ে থাকে, সে খবর কি আমরা কোনো দিন রেখেছি? মৃত্যুর পরও কি ভালোবাসা শেষ হয়ে যায়? কৌতূহল হচ্ছে, তাই না? হওয়ারই কথা। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রখ্যাত লেখক শ্রী গজেন্দ্র কুমার মিত্রের গল্প অবলম্বনে একটি অতিপ্রাকৃত প্রেম তথা অলৌকিক ভয়ের গল্প, বৌঠান। অডিও অ্যাডাপ্টেশনে সাথী, গল্প পাঠে এবং গজেন্দ্রর ভূমিকায় মিমো, আংশিক গল্প পাঠে এবং রানু বৌদির চরিত্রে গীতিকা, অন্যান্য চরিত্রে অনিশ, সোমদর্শী, খুশি, নীলম ও রূপকথা। পোস্টার ডিজাইন শুভদীপ, শব্দ সংযোজন রিম্পা, এডিট, সাউন্ড এফেক্টস, ভিজুয়াল গ্রাফিক্স, সমগ্র নির্দেশনায় এবং গল্পের সূত্রধারে আমি সোমদর্শী। তাহলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন প্রখ্যাত লেখক শ্রী গজেন্দ্র কুমার মিত্রের গল্প অবলম্বনে এক অতিপ্রাকৃত প্রেম তথা অলৌকিক ভয়ের গল্প, বৌঠান। শুনতে থাকুন শ্রোতা বন্ধুরা। মে মাসের দুপুর, গরমে প্রাণটা যায় যায়। তার ওপর আমার ঘরটা তেতলায়। ঘর তো নয়, যেন জীবন্ত চুল্লি। কি যে অবস্থা, কি বলবো। কিন্তু এর মধ্যেই রোজ দুপুরে আমার কাছে এক টুকরো দক্ষিণা হাওয়ার মতো এসে উপস্থিত হয় জয়ন্তী। আমিও রোজ ওর অপেক্ষায় থাকি। ও আমার সহপাঠী। শুধু সহপাঠী বললে ভুল হবে। আমাদের সম্পর্কটা দিন দিন বইপত্র, নোট দেওয়া নেওয়া এসবের গণ্ডি পেরিয়ে অন্তরঙ্গতার দিকে যাচ্ছে। ওকে দেখলেই আমার শরীরের মধ্যে প্রত্যেকটা শিরা উপশিরায় কেমন ঠান্ডা স্রোত বয়ে যায়। ও যখনই ওই কাজল চোখে আমার দিকে তাকায়, মনে হয় আমি ওতেই ডুবে যাই। একবার ওর ওই টোল পড়া গালে হাসি দেখতে পেলে, ওর গলাটা শুনতে পেলে কোথায় যেন হারিয়ে যাই। গজেন্দ্র, গজেন্দ্র! এই তো ম্যাডাম এসে গেছেন। তা আজ এই অধমের কথা এত দেরিতে মনে পড়লো বুঝি? ধুর, না না, আরে বাবা, টিউশন পড়াতে গেছিলাম তো। কদিন পরে স্টুডেন্টদের পরীক্ষা, তাই একটু বেশিক্ষণ পড়াচ্ছিলাম, এই আর কি। ও আচ্ছা, কিন্তু তোমার এই স্টুডেন্টের কি হবে বলো তো?
কি জানি কিসের টানে ওর থেকে আর দূরে থাকতে পারলাম না। এক টানে ওকে নিজের বুকে জড়িয়ে ধরলাম। ও ও বাধা দিল না, বরং আদরের প্রত্যাশায় লজ্জায় ওর গাল দুটো আরো লাল হয়ে গেল। ঠোঁটের কোণায় হালকা হাসি মেখে দুষ্টু হরিণীর মতো চোখ দুটো নামিয়ে নিল। থুতনিটা উঁচু করে ধরলাম আমি। ওর ওই লজ্জা মাখা মুখটা দেখতে আমার যে কি ভালো লাগছিল। মনে হচ্ছিল যুগ যুগ ধরে ওই মুখের দিকেই তাকিয়ে থাকি। আরে আরে কি 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 করছো? উফ, ছাড়ো, কেউ চলে আসতে পারে তো। হুম, এতক্ষণে যখন আসেনি তাহলে আর আসবে না। জয়ন্তী মুখে যাই বলুক, যতই বাধা দেওয়ার চেষ্টা করুক, ওর ওই মুহূর্তের প্রত্যাশাটা বুঝতে আমার এক ফোঁটাও অসুবিধা হয়নি। আর হবেই বা কি করে? আমিও যে ওকে ঠিক ততটাই চাই যতটা ওর মন এই অন্তরঙ্গ মুহূর্তের নিবিড়তা কামনা করে। নির্লিপ্তভাবে নির্দ্বিধায় আমার বুকে এলিয়ে আছে ও। সালোয়ারের ওড়না সরে গিয়ে বক্ষ বিভাজিকা তখন স্পষ্ট। জোরে জোরে আমার বুকে আছড়ে পড়ছে ওর গরম নিঃশ্বাস। আমি তখন অবাধ্য প্রেমিকের মতো ওর বুকের খাঁজে আর কোমরের ভাঁজে খুঁজে চলেছি নদীর বাঁক। আমার নিঃশ্বাসের গতি বাড়ছে, বুঝতে পারছি, কিন্তু আমি যে আর আমিতে নেই। মাথা হেট করে এগিয়ে যাচ্ছি ওর কাঁপা কাঁপা ঠোঁট দুটোকে শান্ত করার জন্যে। ঠিক তখনই না না না, চমকে ছেড়ে দিলাম জয়ন্তীকে। হঠাৎ দেখলাম যে মুখ আমার সামনে নির্মিলিত চোখে আদরের প্রত্যাশায় বিকশিত ছিল, সেই মুখ জয়ন্তীর নয়, বহুদিন আগেকার দেখা একটা একটা পরিচিত মুখ। রানু বৌদি। পরিষ্কার, স্পষ্ট। আবেগে থরথর করে কাঁপা জয়ন্তীর ঠোঁট দুটো কোথায় মিলিয়ে গেছে। তার জায়গায় রানু বৌদির সেই অতি পরিচিত বাংলা লাল ঠোঁট দুটো আমার দিকে তাকিয়ে বিদ্রূপের হাসিতে অপরূপ হয়ে উঠেছে। এটা এটা কি দেখলাম আমি? কাকে দেখলাম? না 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 না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। জয়ন্তী খাট থেকে নিচে পড়ে গিয়েছিল। তাতে যতটা না হাতে পায়ে ব্যথা পেল, তার চেয়ে অনেকটা বেশি ব্যথা পেল মনে। নিজের বইপত্র গুছিয়ে দৌড়ে বেরিয়ে গেল আমার ঘর থেকে। আমার তখনও যেন জ্ঞান নেই। দেখতে পাচ্ছি জয়ন্তী চলে যাচ্ছে, কিন্তু ওকে আটকাতে পারছি না। সেই শক্তিটা যেন কেউ ছিনিয়ে নিয়েছে আমার থেকে। অনেক কষ্টে হাতটা বাড়িয়ে ডাকার চেষ্টা করতে যাব, ঠিক তখনই আমার চোখ পড়ল আয়নাটার দিকে। কি তুমি ভয় আতঙ্কে আমার গা হাত পা ঠান্ডা হয়ে গেল। পালানোর চেষ্টা করলাম, কিন্তু হাত পা যেন অবশ হয়ে এলো। পালাতে পারলাম না। শেষ মুহূর্তেও তাকে দেখলাম আয়নার মধ্যে দিয়ে অপলক এক করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। দেওয়ালে টাঙানো ছবির মানুষটা স্থির, শান্ত, কিন্তু এখন অতৃপ্তির অন্ধকারে নিমজ্জিত তার সেই লোলুপ দৃষ্টি আমায় যেন গিলে খেতে আসছে।
যেমন বিভৎস সেই চেহারা, তেমনই ভয়ঙ্কর সেই হাসি। মুহূর্তের মধ্যেই সব অন্ধকার। আ- আমি জ্ঞান হারালাম। হঠাৎ সেই নিকষ কালো অন্ধকারের মাঝেও, হ্যাঁ হ্যাঁ, সেই অতলান্ত চেতনাহীনতার মধ্যেও তাকে আরো স্পষ্ট দেখতে পেলাম। আমার সামনে দাঁড়িয়ে আমায় বলছে, তো তুমি আমায় দেখে ভয় পেয়ে গেলে? বিশ্বাস করো, তোমার ভয় দেখানোর কোনো অভিপ্রায়ই ছিল না আমার, কিন্তু কি করব বলো? আমি তোমায় অন্য মেয়ের সঙ্গে দেখি কি করে আমার যে গা জ্বলে যায়, আমি সহ্য করতে পারি না। যে ভালোবাসার কাঙাল হয়ে আমি মরেছি, সেই ভালোবাসা অন্যকে কি করে পেতে দিই? আমার তো শুধু এটুকুই চাওয়া ছিল তোমার কাছে, আর তুমি তুমি আমায় বারবার দূরে ঠেলে দিয়েছ, সেদিনও আজও। আচ্ছা, আমি কি সত্যি এতটাই এতটাই খারাপ? আমাকে একটুও ভালোবাসা যায় না? কি হলো, শুনতে পাচ্ছ আমার কথা? ও, আমি তো এখন তোমার থেকে অনেক দূরে, অথচ তুমি চাইলে এই আমরাই আজ সবচেয়ে কাছাকাছি থাকতে পারতাম। আমাকে ছায়া হয়ে এভাবে। পরদিন সকালে শুনলাম আমায় সিঁড়িতে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে রাতে। সেই থেকেই ধুম জ্বর। মা খেতে দিতে এসে একবার জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে বাবু, কাল জয়ন্তী ওরকম হঠাৎ করে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল কেন? অন্যদিন তো বেরিয়ে যাওয়ার সময় বলে যায়, কত কথা বলে, গল্প করে। আমি ওর জন্য লুচি করেছিলাম, আসার পর বলেছিল বাড়ি যাওয়ার সময় খাবে, সেটাও তো খেলো না। এরকম তো করে না রে মেয়েটা, কি হলো বলতো? মাকে আর কি করে বলি কি হয়েছিল, কেন হয়েছিল, এসব যে আমার কাছেও ধোঁয়াশা। তবে বেশ কয়েকদিন আয়নার দিকে তাকাতে আর সাহস হয়নি। এই ঘটনার পর জানি না জয়ন্তীকে কি বলা উচিত ছিল আমার, ক্ষমা চাওয়া উচিত ছিল হয়তো, কিন্তু সেই সুযোগটা না দিয়েই সেদিন চলে গিয়েছিল ও। তবে ওর জায়গায় আমি থাকলে হয়তো আরো খারাপ কিছু করতাম। না, আর কখনো ওর সঙ্গে দেখা হয়নি আমার। হয়তো ও ইচ্ছে করেই আর আমার সামনে আসেনি কোনোদিন। আমাদের সম্পর্কটা অন্যদের চোখে গর্হিত হলেও আমরা দুজনেই জানতাম তার গভীরতা ঠিক কতটা ছিল। কিন্তু দুর্ভাগ্য আমার, এত সুন্দর সম্পর্কটা এভাবে শেষ হয়ে গেল ওই মানুষটার জন্যে। ওই মানুষটার জন্যে সব শেষ হয়ে গেল। উফ, যতবারই আয়নার সামনে গিয়ে দাঁড়াই ততবার সেও আমার সামনে এসে দাঁড়ায়। কি ভয়ঙ্কর চেহারা, কি ভয়ঙ্কর সেই মুখ। দয়া করো, এভাবে দোষারোপ করো না, এতটা দূরে ঠেলে দিও না আমায়। দেখো, আমি আজও তোমার অপেক্ষায় আছি, শুধু তোমার ভালোবাসা পাবো বলে। আমি তোমায় ভয় দেখাতে চাই না, বিশ্বাস করো। আমার রক্ত মাংসের শরীরটা খোয়া গেছে ঠিকই, কিন্তু তোমার জন্য ভালোবাসাটা একই রকম আছে। তোমায় যে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসি। আমায় এতটা ঘৃণা করো না। আমার কপালে আর প্রেম স্থায়ী হয়নি ঠিকই, কিন্তু
এই ঘটনা ধীরে ধীরে আমার জীবনে চিরস্থায়ী হয়ে উঠেছিল। প্রথমটায় আমিও বুঝতে পারিনি, কিন্তু ধীরে ধীরে যখন বুঝতে শুরু করলাম তখন উপলব্ধিতেও আসতে শুরু করলো সে। যতবারই আয়নার সামনে দাঁড়িয়েছি ততবারই ততবারই আমার নিজের মুখের জায়গায় আমি তাকে দেখেছি, অনুভব করেছি, ভয়ও পেয়েছি বারবার। সে অনেকবার বিদ্রূপ মাখা হাসি নিয়ে হাত বাড়িয়ে দিয়েছে আমার দিকে। না, তাতেও ক্ষান্ত হয়নি। আমার ঘরের আশেপাশে অবাধ বিচরণের নমুনা দেখিয়েছে বহুবার। তবে তার সাথে আমার গল্পটা কিন্তু এরকম ছিল না। গল্পটা ছিল অন্যরকম। রানু বৌদি আর আমি প্রায় সমবয়সী ছিলাম। ওর বিয়ে থেকেই শুধু নয়, বিয়ের আগে থেকেই ওকে আমি দেখছি। কেষ্টদা ছিল আমার দূর সম্পর্কের পিস্তুত ভাই, তারই বিয়ে। তাতে আমাদের অত জড়িয়ে পড়ার কথা নয়, কিন্তু তার ওদিকে আর নিজের লোক বলতে তেমন কেউ ছিল না। অগত্যা ও কচু, বাবা আমার, তুই একটু দেখ দেখে নি বাবা, কেষ্টটার যে এবার বিয়ে দিতে হবে। ওরা কেউই তো যেতে চাইছে নে। তুই যা না বাবা, রমানাথ না তোকে সঙ্গে করে নিয়ে যাবে? পিসিমা বিধবা মানুষ, ছেলেও তেমন রোজগার করে না, সুতরাং পাত্রী পাওয়া তখনকার দিনেও দায় ছিল। যদি বা পাত্রী একটা পাওয়া গেল তো সমস্যা দাঁড়ালো দেখতে যায় কে। পিসিমা নিজে যেতে রাজি নন, ছেলেকেও পাঠাতে চান না। ও পক্ষে তেমন আর কেউই নেই যে যায়। আমার দাদাদের খোসামদি করে দেখলেন, তারাও ব্যস্ত। ছিল তার এক বেকার ভাগ্নে, তাকেও দেখতে শুনতে তেমন ভালো নয়। তবু তাকেই পাঠাতে হলো বলে মায়ের অনুমতি নিয়ে আমাকে পাঠালেন তার সঙ্গে। যুক্তি দিলেন, একটা অন্তত মানুষের মতো লোক তো যাওয়া চাই, নইলে তারা কি মনে করে? ভদ্রলোক বলে বুঝতেই তো পারবে না। অবশ্য এটা স্বীকার করতে বাধা নেই, চেহারাটা আমার খুব সুন্দর না হলেও ভদ্রলোকের মতোই ছিল। তাছাড়া খুব লম্বা চওড়া গড়নের জন্য সেই বয়সেই মুরব্বি দেখাতো। নামটাও বেশ ওজনদার। সুতরাং গেলাম। বয়স অল্প হলেও একবার মাত্র সেদিকে তাকিয়ে এটা বুঝতে পারলাম যে এখানে আর সংশয়ের কোনো জায়গা নেই। তবু হয়তো একটু হাতে রেখে বলা উচিত ছিল, কিন্তু তখনও অত বুদ্ধি হয়নি। বলে বসলাম, মেয়ে আমাদের পছন্দ, আপনারা কাল গিয়ে পাত্র দেখে পাকা কথা করে আসুন। বাইরে বেরিয়ে পিসিমার ভাগ্নে রমানাথ দা আমাকে দুটো তিরস্কার করলেন। তুমি যে ফট করে কথা দিয়ে এলে, এই মামিমা যদি নিজে দেখতে চান, যদি পছন্দ না করেন, আর তাছাড়া ওটা দেখায়ও খারাপ। এই বর পক্ষের কি আর এক কথায় রাজি হয়ে যাওয়া ভালো? ভালো দেখায় বলো না? এসব ঘোর প্যাচ বুঝি না তখন, সুতরাং চুপ করে রইলাম। তবে এটুকু জোর তখনও মনে ছিল যে পিসিমাই দেখুন আর যেই দেখুন, পছন্দ হবেই। বাড়ি ফিরতে পিসিমার নানা রকম জেরা করতে লাগলেন। আরে কেমন দেখলি মেয়েটাকে? পাত্রী সুলক্ষণ না তো? দেখতে শুনতে কেমন? রান্না বান্না, ঘরকন্যার কাজ জানে তো? সব জানে। পিসিমা, এই মেয়ে যদি পছন্দ না হয় তাহলে নিজের হাতে না হয় আমার কানটা কেটে ফেলবেন, কিচ্ছু বলবো না। পিসিমারও তখন অত বাছ বিচার করার উপায় ছিল না। তিনি আমার কথার ওপর ভরসা করেই কথাবার্তা পাকা করে ফেললেন। যদিও রমানাথের একটু খুঁতখুঁতুনি ছিল, কিন্তু কিসের যে আপত্তি তাও পরিষ্কার করে বলতে পারলেন না।
এমনকি বিয়ের কথা যত পাকা হয়ে এলো ততই সে যেন সরে দাঁড়াতে লাগলো। বিয়ের পর কোণে দেখে আমার দাদারা বলা বলি করছিলেন, আরে ওটা কিছুই না, স্রেফ হিংসা, বুঝতে পেরেছিস? ফল হলো এই যে বিয়ের সব কথাবার্তা, এমনকি বাজার হাট পর্যন্ত সমস্ত ভার আপনা আপনি আমার ওপর এসে পড়ল। এক কথায় আমি এক ছোটখাটো বরকর্তা হয়ে উঠলাম। সেইভাবেই বিয়ে অবধি চলল। বরযাত্রার আগে আমার হাতেই পিসিমা টাকা কড়ি সব দিয়ে দিলেন। বরযাত্রীদের আগলে নিয়ে যাবার ভারও পড়ল আমার ওপর। পরে রানু বৌদির মুখে শুনেছিলাম, এই কথা তো আমাদের বাড়িতেও আলোচনা হচ্ছিল। বাপরে বাপ, সেই নিয়ে কি হাসাহাসি, কি বলবো তোমায়। একটা বেড়ে পাকা ছেলেই যে এ পক্ষের অভিভাবক এবং সে যে অদ্ভুত গম্ভীরভাবে তার নবলব্ধ নতুন পদের মর্যাদা বজায় রাখবার চেষ্টা করছে, এ কথা জেনে ওদের কৌতূহল আর ব্যঙ্গ দুটোরই অন্ত ছিল না। বোধহয় কিছুটা সেই জন্যেই বিয়ের রাত থেকেই রানু বৌদিকে আমার সঙ্গে কথা বলাতে পেরেছিলাম এবং ফেরবার পথে স্টিমারে ও ট্রেনে রীতিমতো ভাবই হয়ে গেল। গল্প করতে করতে বললেন, বাবা বাঁচলাম। খুব শখ ছিল আমার, জানো, আমার একটা ভালো দেওর হবে। তোমার পেয়ে আমার বেশ ভালো লাগছে। রানু বৌদি এমন একজন মানুষ ছিল যে পরিচয়ের প্রথম পর্ব থেকে শেষ পর্ব পর্যন্ত আমায় অবাক করার একটা সুযোগ অবধি ছাড়েননি। নিত্য নতুন চমকের জন্য আমাকে প্রস্তুত থাকতে হতো। নিজের নববিবাহিত স্বামীকে ছেড়ে দেওরের সাথে এই রকম সখ্যতা সমাজের চোখে একটু দৃষ্টিকটু ছিল বইকি। হয়তো ভগবান নারীর হৃদয়কে এমন কিছু বস্তু দ্বারা নির্মিত করেছেন যার জন্য হয়তো নারী ব্যতীত কেউ জানেন না। সেই অজানা ঈশ্বরতত্ত্ব বস্তুর কারণেই হয়তো নিজের মনের ভাবকে কাউকে বুঝতে দিইনি। যদি দিতাম, আমার আজ এই দশা হতো না। আমিও স্বামী সংসার নিয়ে দিব্যি থাকতাম। কিন্তু আমার পোড়া কপাল, প্রথমে ভাতের অভাব, তারপর ভালোবাসার সুখ কোনো কালেই চোখে দেখতে পেলাম না। তবে এক সময় আমার এই দেওর ছিল আমার কাছে খোলা জানলার মতো। আমার যখন বিয়ে হয় তখন ওর বয়স ছিল 17-18, আমার 16 কি 17। হয়তো সেই জন্যই আমাদের দুজনের অত সহজে ভাব হয়ে গিয়েছিল। এ বাড়িতে বেশি লোক ছিল না। আমার শাশুড়ি মা, স্বামী আর শাশুড়ি মায়ের এক বুড়ি যা, গুরুজন মানুষ, তাদের সঙ্গে আর কতই বা কথা বলা যায়। তাই ওই আমার আশ্রয় হয়ে উঠল। এমনকি যেসব কথা সমবয়সী ননদ ও যাদের কাছে অনেক কষ্টে দোনামোনা করে বলা যায়, সেসব কথাও এখানে ওকে ছাড়া বলবার কেউ ছিল না আমার। হ্যাঁ, আমার এই প্রগল্ভতার জন্য ও মাঝে মাঝে অস্বস্তিতে পড়তো, কিন্তু আমার গজেন্দ্র ছাড়া মনের মতো বন্ধু কেউই ছিল না। বিয়ের 4-5টা দিন কিছু কিছু আত্মীয় সমাগম হয়েছিল, কিন্তু তার মধ্যেও তেমন কেউ নিজের লোক হবার মতো ছিল না। বিয়ের পর যখন সংসার করতে এলাম তখন তো কেউই নেই। সুতরাং ভাবটা একমাত্র ওর সঙ্গেই তৈরি হলো আমার। রানু বৌদির একটা পরিচয় অল্প দিনের মধ্যেই পেয়ে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম। রানু বৌদি যেন পাঁকের মধ্যে পদ্মের মতো, শত পাপড়ির সমাহার নিয়ে শতদলের মতো ফুটে উঠেছিল। আমি গরিবের ঘরের মেয়ে ছিলাম, তার উপর গ্রামের মানুষ। লেখাপড়ার কথা সেখানে কল্পনা করাই চলে না। বাড়িতেই সামান্য একটু বাংলা লেখাপড়া শিখে বোধহয় খুব বেশি হবে তো কয়েকটা গল্প উপন্যাস পড়েছিলাম, চেয়ে চিনতে অনেক কষ্টে। এর বেশি আর হয়ে ওঠেনি। নুন আনতে পান্তা ফুরোনো সংসার বাপ মা ঘাট থেকে নামাতে পারলেই বাঁচে। ঘরের কাজকর্মের ফাঁকে টুকটাক বইপত্র পড়তাম আর কি। পড়াশুনোর ইচ্ছে ছিল, বাড়িতে বলে কয়ে
কিছুটা রাজি করিয়েও ফেলেছিলাম, কিন্তু হঠাৎ করেই তোরা সম্বন্ধ নিয়ে হাজির হয়েছিল। ব্যাস, আমার পড়াশোনার শখও নদীর হরপা বানের মুখে খড়কুটোর মতো ভেসে গেল। অজপাড়া গায়ে গরিবের ঘর ছিল ওদের। চালে খড় নেই, পরনে বস্ত্র নেই, তবু এমন অদ্ভুত একটা রোম্যান্টিক মানসিক গঠন ছিল ওর, যা শহরের শিক্ষিত মেয়েদের মধ্যেও কম দেখেছি। ও আর কেষ্টদা পুরোই উত্তর মেরু দক্ষিণ মেরু। কেন বললাম এ কথা? আসলে কেষ্টদার বাপ মা মারা গেছেন সেই ছোটবেলাতেই, লেখাপড়া মোটেই শেখেনি। কোন এক ইলেকট্রিকের দোকানে সামান্য কি এক চাকরি করত। মিস্ত্রিদের সংসর্গে শুধু মুহুর্মুহু বিড়ি খেতেই শিখেছে। কোন রকম সূক্ষ্ম মনোবৃত্তির ধার ধারত না সে। কথাবার্তা ছিল অত্যন্ত কাঠখোট্টা ধরনের, চেহারা ওই দড়ি পাকানো গোছের। রসিকতা যে দেশে থাকে সেই দেশ দিয়েই বোধহয় হাঁটেনি কখনো। রসিকতার চেষ্টা করলেই পিসিমা বলতেন, চুপ কর তো, কথা তো নয় যেন মধুর কলসিতে জোড়া জোড়া লাথি পড়ছে। চুপ কর। আমি আর আমার স্বামী ভিতরে বাইরে একেবারে বেমানান ছিলাম। অবশ্য আমি এসব দিকে খুব চাপা ধরনের, তবু এক একদিন গজেন্দ্রর কাছে না বলে থাকতে পারতাম না। কথা বলতে বলতে আমার চোখ ছলছলিয়ে আসতো, কোনো দিন জলও পড়তো দু চার ফোঁটা। আমার কাছে সবচেয়ে অসহ্য ছিল ওই নেশাটা, কিন্তু তাতে কার কি যায় আসে? আমার স্বামী মানুষটা তো কখনো চেষ্টাও করেনি আমার মন বোঝার। গজেন্দ্রর কাছে মাঝে মধ্যে রেগে মেগে বলতাম, কি করে খায় ভাই ওর পোড়া জিনিস? মুখের এক হাতের মধ্যে তিষ্ঠতে পারি না, এমন দুর্গন্ধ। তুমি দাদাকে বলনি এই কথা? উফ, তোমার দাদা শুনবে তো? আমার তো মাঝে মাঝে মনে হয় ও আমাকে নয়, শুধু আমার শরীরটাকে বিয়ে করেছে। আদর করা হয়ে গেলে পরে সেই নেশা নিয়ে। এই ধরনের ব্যক্তিগত কথায় আমি বিব্রত হতাম, কিন্তু বুঝতাম কেন বৌঠান এই রকম করছেন। অথচ কেষ্টদার সেসব দিকে কোনো ভ্রুক্ষেপ নেই পর্যন্ত। রাত্রে কোনো কারণে অল্পক্ষণের জন্য ঘুম ভেঙে গেলেও একটা বিড়ি খেয়ে নেওয়া চাই। আরও তার কাল হয়েছিলাম বোধহয় আমি। স্বভাবতই আস্তে আস্তে আমাদের গল্পটা অন্যদিকে মোড় নেয়। তখন তো অত বুঝতাম না। কলেজ লাইব্রেরি থেকে কবিতার বই এনে দিতাম রানু বৌদিকে, উপন্যাস চেয়ে এনে দিতাম লাইব্রেরি থেকে। ওর রোম্যান্টিক মনটাকে আমার খুব ভালো লাগতো, তাই তাকেই বিকশিত হতে দেবার সুযোগ খুঁজতাম সব দিক দিয়ে। হয়তো তা না হলে একদিন সে তার স্বামীর সঙ্গেই খাপ খাইয়ে নিতে পারত। 6 মাস এখানে কাটাবার পর রানু বৌদি বাড়ি গেল। তার বাপ মায়ের ঠিক সেই অবস্থা ছিল না, কিন্তু পিসিমাই একরকম জোর করে পাঠালেন। রানু বৌদি যে এখানে একটু একটু করে শুকিয়ে উঠছিলেন, এটা তিনিও লক্ষ্য করেছিলেন, যদিও কারণটা ঠিক অনুমান করতে পারেননি। বৌমা, তোমার শরীরটা কি খারাপ নাকি? কই না তো। তাহলে এরম শুকনো শুকনো লাগছে কেন তোমায়? ও, বুঝেছি, অনেকদিন মা বাপের কাজ ছাড়া বলে মন কেমন করছে, তাই না মা? না না মা, আমি ঠিক আছি। শোনো বৌমা, এখন আমি বুড়ি হলে কি হবে? তোমার বয়সটা তো আমারও ছিল এককালে। বুঝতে পারি বাপ মা ভাই বোন, মন খারাপ করাটা স্বাভাবিক। আচ্ছা যাও, দিন দুয়ের জন্য বাপের বাড়ি থেকে ঘুরে এসো, কেমন? দেখবে মনটা ভালো হয়ে গেছে, শরীরটাও ভালো হবে। রানু বৌদি বাপের বাড়ি গিয়েছিল ঠিকই, কিন্তু ওখান থেকে প্রথম চিঠিটা লিখেছিল আমাকেই। তবে তা ছিল নিতান্তই সাধারণ, হাতের লেখা কদর্য, অসংখ্য ভুলে ভর্তি। অর্ধেক শব্দ লেখা হয়েছে, অর্ধেক শব্দ হয়নি।
তবু তারই মধ্যে একটু কবিত্ব করার চেষ্টা ছিল। চিঠিটা ছিল এরকম: তোমার চোখে ভোরের আলো, হৃদয়ে তোমার বসন্ত, ভালোবাসায় নীরব মন ছুঁয়ে থাকে প্রতিটি ক্ষণ। আমিও তখন তরুণ, কবিত্ব করার শখ আছে, অথচ জায়গা নেই। এতদিন এমন কেউ বিদেশে ছিল না যাকে একটা ভালো করে চিঠি দিতে পারি। সুতরাং এই প্রথম সুযোগের ভালো রকমেই সদ্ব্যবহার করেছিলাম বলা বাহুল্য। আমি তাকে উত্তরে লিখলাম, তোমায় দেখি ভোরেরও শিশিরে, তোমায় দেখি অস্তাচলে, তোমার আলোয় তুমি উপমা, বিভাবরীর আগে সুরেলা বেহালা। তার ফল কিন্তু ভালো হলো না। অবশ্য ঠিক তারই ফল কিনা জানি না, এবার রানু বৌদি আমার কলেজের ঠিকানায় এক লম্বা চিঠি দিল। একেবারে প্রেমপত্র, বটতলার সাহিত্য ধরনের লেখা, উচ্ছ্বাসে ভর্তি, অত্যন্ত কাঁচা, পাড়া গিয়ে সেকেলে প্রেম নিবেদন। হৃদয়ের টানে ছুঁয়ে যাও প্রিয়, কানে কানে গাও বিরহের গান, চাঁদের আলোয় লিখি তোমার নাম, শিশির ভেজা ঘাসে জাগে অভিমান, নীরব রাত জুড়ে তোমারই প্রতীক্ষা, স্বপ্নের দুয়ারে রাখি ভালোবাসার মান, ভালোবাসি তোমায়। মাথায় আমার বাজ পড়ল, কিন্তু এর মধ্যে একটা জিনিস বুঝতে দেরি হলো না, যে এর প্রত্যেকটি কথা তার বুকের রক্ত দিয়ে সিঞ্চিত অনেক দিনের জমে থাকা দুঃখ, সমস্ত সংকোচের বাঁধ ভেঙে বেরিয়েছে। আমি কিন্তু এ চিঠি পেয়ে সেদিন খুব বিরক্ত হয়েছিলাম, হয়তোবা একটু ভয়ও পেয়েছিলাম। এ কি ঝামেলায় জড়ালাম! সম্পর্কে আমার বৌদি হয়, আমায় ভাই ভাই বলে ডাকে, এদিকে মনে মনে এসব! ছি 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 ছি! বাড়ির কেউ যদি জানতে পারে তখন কি হবে? অত্যন্ত মধুর একটা সম্পর্কের কদর্য পরিণতির সম্ভাবনায় বিরক্তি, এই ছিল বোধহয় তখনকার মনোভাব। তাছাড়া আমার তখন যা বয়স, তাতে এমনি একটা মধুর আন্তরিকতা, বন্ধুত্বের সম্পর্ক, একটু বিশ্বাসের আদান প্রদান, এইটাই ছিল বাঞ্ছনীয়। সৌন্দর্য বোধ এবং নিজের কথাবার্তা শোনবার একটা ভালো শ্রোতা পেয়েও খুশি ছিলাম মনে মনে, বরং বলা যায় তাতেই খুশি ছিলাম। এমন সময় এই বিপত্তি। পরবর্তী জীবনে সুন্দরী কোনো কিশোরীর কাছ থেকে ওরকম প্রেমপত্র পেলে নিজেকে হয়তো ধন্য বলে মনে করতাম, কিন্তু কে জানে কেন সেদিন সেটা পারিনি। প্রথমে ভেবেছিলাম যে একটা কড়া জবাব দিয়ে ঠান্ডা করে দেব, কিন্তু তারপরে ভেবে দেখলাম যে মানুষটা অত্যন্ত বুদ্ধিমান। চুপ করে এড়িয়ে গেলেই ঠিকঠাক জবাব দেওয়া হবে। আমার মনোভাব বুঝতে তার বাকি থাকবে না। শুধু শুধু কঠিন কথা বলতে গিয়ে নিজেকেই খানিকটা আহত করা হবে হয়তো। যেমন ভাবা তেমন কাজ। না, না রাম না গঙ্গা, কোনো চিঠি নয়। দিন 15 পরে আবারও একটা চিঠি এলো, কলেজের ঠিকানাতেই এবং খামে, কিন্তু চিঠি মাত্র 3 ছত্র। আমাকে ক্ষমা করো, হঠাৎ আবেগের বশে চিঠি লিখে ফেলেছিলাম। সেই থেকে এখনো পর্যন্ত মনে আমার শান্তি নেই। আমাকে অন্তত তুমি ঘেন্না করো না ঠাকুরপো, তুমি ছাড়া আমার যে কেউ নেই ভাই। কি জানি কিরকম একটা খারাপ ধারণা তৈরি হয়েছিল রানু বৌদির ব্যাপারে। সেই চিঠিরও জবাব দিইনি। এর দিন কতক পরেই রানু বৌদি ফিরে এলো। আগে হলে সে পৌঁছবার আগেই আমি পৌঁছে যেতাম, কিন্তু সেবার গিয়েছিলাম 3 দিন পরে। গিয়েও পিসিমার সামনেই 2-1টি কুশল প্রশ্ন করে 5 মিনিটের মধ্যে আবার উঠে পড়লাম। পিসিমা অবাক হয়ে প্রশ্ন করলেন, তো কি হলো রে? ভীষণ লেখাপড়ার চাপ যে পিসিমা, 2 দিন পরেই তো পরীক্ষা। তা বটে। ও, কথাটা মনে ছিল। যাক,
সৌভাগ্য আমার। কিন্তু আসল কথাটা যে বোঝবার সে ঠিক বুঝল। পাথরের মতো স্থির হয়ে বসে থাকলো নিচের দিকে তাকিয়ে। তার 3-4 দিন পরেই খবর পেয়েছিলাম রানু বৌদির জ্বর হয়েছে। হওয়াও অস্বাভাবিক কিছু নয়। অসময়ে যা বর্ষা গিয়েছিল 3 দিন, নিশ্চয়ই ওদের কাজের লোক কামাই করেছে। ভিজে ভিজে কাজ করতে হয়েছে বৌদিকেই। ঠান্ডা লেগে সর্দি জ্বর ও এমনি ভালো হয়ে যাবে, এরকমটাই ভেবে নিয়েছিলাম। আরও 3 দিন পরে খবর পেয়েছিলাম জ্বর ছাড়েনি, পিসিমা ডাক্তার আনিয়েছেন। সুতরাং উদ্বিগ্ন হবারই কথা। পিসিমার হাতে সামান্য টাকা কড়ি ছিল বটে, নইলে শুধু কেষ্টদার আয়ে ওদের সংসার চলত না। তবু চট করে সর্দি জ্বর হলেই ডাক্তার ডাকবার মতো পর্যাপ্ত পয়সা নিশ্চয়ই ছিল না। ডাক্তার ডাকা হয় এসব সংসারে রোগ বাঁকা দাঁড়ালেই। একবার যাওয়া দরকার। বিকেলে মাও বললেন, একবার খবর নিয়ে আয় রে, শুনেছি আজ দুপুরেও নাকি ডাক্তার ছিলেন। এরই মধ্যে এমন কি হলো? যা বাবা যা। গিয়ে দেখি রানু বৌদি অজ্ঞান অচৈতন্য। দেখি পাড়ার ডাক্তারই আর একজন ডাক্তার এনেছেন। তিনি কুইনাইন ইঞ্জেকশন দিয়ে গেছেন। এটা নাকি খারাপ টাইপের ম্যালেরিয়া। তারপর আরো 2 দিন পর পর গেলাম। রানু বৌদি এর মধ্যে একবারও চোখ খোলেনি। জ্ঞান হওয়া তো দূরের কথা। আমি বুঝতে পারছিলাম বিষয়টা এবার খারাপের দিকেই যাচ্ছে। মনে বড় কষ্ট হলো। মনে হলো হয়তো মনের কষ্টেই এই অসুখটা হয়েছে রানু বৌদির। স্কলারশিপের কিছু টাকা জমানো ছিল হাতে, তাই দিয়ে একদিন কাউকে কিছু না বলে এক বড় ডাক্তার এনে হাজির করলাম। আমার কেমন সন্দেহ হয়েছিল যে এ 2 জন ডাক্তার চিকিৎসাটা ঠিকমতো করতে পারছেন না। বড় ডাক্তার এসে সেই সন্দেহই প্রকাশ করলেন। তখন ধরা পড়ল হয়েছে খারাপ টাইপের টাইফয়েড, চিকিৎসা চলছে ম্যালেরিয়ার। তার ফলে রোগ আরো বেঁকে দাঁড়িয়েছে। এরপর 3-4 দিন ভালো করেই চিকিৎসা চলল। এমনকি কেষ্টদাও কিছু টাকা ধার করে আনলেন কোথা থেকে, কিন্তু কিছুতেই কিছু হলো না। ডাক্তারবাবু বললেন, এমন অদ্ভুত ধরনের রোগী আমি এর আগে একটাও দেখিনি। পেশেন্ট নিজে থেকে খানিকটা লড়াই করে, মেনলি মনের জোর নিয়ে আসলে তবে ওষুধে ফল হয়। কিন্তু এর নেচার তো তেমন কিছুই না। বাঁচবার একটা ইচ্ছে তো অন্তত থাকবে, কিন্তু এনার মধ্যে কিছু মাত্র সেই ইচ্ছা নেই। একে কি করে বাঁচাবো? এ যেন মরতেই চায়। ডাক্তারের শেষ কথাটা বুকের মধ্যে একটা ঘা দিল যেন। শেষের দিন বিকারও ছিল না, শুধু ধুক ধুক করছিল বুকটা, নিঃশ্বাসটা পড়ছিল মাত্র। তার আগের দিন বিকারের ঘোরে শুধু বারবার বলেছিলেন, আমি আমি কি আমি অতই আমি অতই খারাপ যে তুমি কথা পর্যন্ত বললে না। আর যে তুমি কি এতই ভালো আর এতই খারাপ? আমি খারাপ আমি। কেউ বুঝল না, কিন্তু আমি বুঝলাম। হায় রে, একবারও যদি জ্ঞান হতো। রানু বৌদি, আমি হয়তো তোমাকে বিনা দোষে শাস্তি দিয়েছিলাম, কিন্তু তুমিও তো অবিচার কম করলে না আমার উপর। বিনা দোষে আমার মাথায় এতখানি অনুতাপের বোঝা চাপিয়ে দিয়ে গেলে। গল্পের এইখানেই শেষ হবার কথা, কিন্তু তা হলো না। বরং বলা যায় এখান থেকেই আমাদের নতুন গল্পটা শুরু হলো। আমার শরীরটা হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু আমার আত্মা, আমার মন, সেটা কি এত সহজে শেষ হয়ে যাবে? ও যদি আমার কাছে এসে শেষ মুহূর্তেও বলতো ও আমায় ভালোবাসে, আমি ঠিক বাঁচার জন্য লড়তাম।
আর যদি লড়তে নাও পারতাম, অন্তত শান্তিতে মরতে তো পারতাম। কিন্তু না, ওর আমার জন্য কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু ভালোবাসা সেটা তো জন্মায়নি। এবারে ব্যাপারটা আরো যেন জটিল হয়ে উঠল। প্রথম প্রথম আমার একটু দুঃখ হয়েছিল ঠিকই, কিন্তু অল্প বয়স, জীবন সংগ্রামের মাঝে পড়ে এসব দুঃখ দীর্ঘস্থায়ী হবার কথা নয়। আশা ও আদর্শের বিরাট রূপ সামনে, আত্মবিশ্বাসের অন্ত নেই। তুচ্ছ রানু বৌদি আর তার অভিমান, তার স্মৃতি পর্যন্ত কোথায় তলিয়ে গেল। শুধু তার বিয়ের ছবি থেকে যে এনলার্জ করা ছবিটা আমার তেতলার ঘরে টাঙিয়েছিলাম প্রথম শোকের সময়, কখনো কখনো অবসর পেলে বা কাজের ফাঁকে ধুলো পড়া ঘরের এক কোণে পড়ে থাকা সেই ছবিটার দিকে তাকাতাম। তখন রানু বৌদির কথা মনে পড়তো একটু আধটু। আবছা ছবির মতো ভেসে উঠত একটা হাসি মুখ, আমাদের বন্ধুত্বের সেই ছোট ছোট সুন্দর মুহূর্তগুলি। কিন্তু সেই এক মুহূর্তই, ব্যাস। তারপর কোথায় কি, আবার নিজের স্বপ্নে, নিজের কাজে ব্যস্ত হয়ে পড়তাম। ও আমার মনে করেনি ঠিকই, কিন্তু আমি যে শুধু ওই ছবিতে নয়, ওর আশেপাশে সব সময় ছায়া হয়ে থেকে গেছি, সেটা যদিও বুঝতো। অবশ্য না না, বোঝেনি একদিকে ভালোই হয়েছে। বুঝলে হয়তো আরো বেশি ঘৃণা করতো আমায়। তার চেয়ে আমি ছায়াই ভালো। কিন্তু ওকে অন্য কারোর সঙ্গে দেখলে আমি যে সহ্য করতে পারি না। তখন এমএ পড়ছি যখন, 6 ইয়ারে এক বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠতা বেড়ে উঠল হঠাৎ। এই বান্ধবী জয়ন্তী। আমি ভালো ছাত্র, সুতরাং আমার নোটও ভালো। সেই নোট নিতে এবং পড়াশুনো বুঝে নিতেও জয়ন্তী আমার বাড়িতে আসতে শুরু করেছিল কিছুদিন ধরেই। সহপাঠী, বই খাতা নিয়ে লেখাপড়ার কথাই আলোচনা হয়, সুতরাং কোনো পক্ষের অভিভাবকই এর মধ্যে আপত্তিকর কিছু খুঁজে পাননি। বিশেষ করে জয়ন্তী আমার মাকে মা বলতো। তার কাছ থেকে কেড়ে বিগড়ে আবদার করে নিজের মেয়ের মতোই খাবার খেত। রান্নাঘরে আড্ডা দিত ঘন্টার পর ঘন্টা। তার আচরণে সংশয়ের অবকাশ মাত্র ছিল না। পরীক্ষা এগিয়ে আসতে সে দুপুরবেলা বই খাতা বগলে সোজা আমার তেতলার ঘরে চলে আসতো ঠিকই, কিন্তু যাবার সময় নিচে একটু আড্ডা দিয়ে যেতে তার ভুল হতো না। সবাই খুশি ছিলেন, স্নেহের চোখেই দেখতেন মেয়েটিকে। এইভাবে ঘনিষ্ঠতা বাড়তে বাড়তে পড়ার সঙ্গে গল্প, মনের কথা বলা ইত্যাদি চলত। বন্ধুত্বর সম্পর্ক থেকে আরো অন্তরঙ্গ সম্পর্কের দিকে এগিয়ে চলল সবটা। তারপর পরশু দুপুরে কি হয়েছিল এখনো পর্যন্ত বুঝতে পারছি না। ওই রকম অন্তরঙ্গ মুহূর্তে জয়ন্তীর মোহময়ী কোমল শরীরী ভাঁজের উপভোগ করার মাঝে ওই মুখ, সেদিনের ঘটনা দৃষ্টি বিভ্রম না মস্তিষ্ক বিকৃতি আজও ঠিক করতে পারিনি। রাতে জানলার ধারে বসে একটু বই পড়ছিলাম আর জয়ন্তীর কথা ভাবছিলাম। ওর সঙ্গে যা ঘটলো সেটাই ভাবতে ভাবতে একটু আনমনা হয়ে গিয়েছিলাম আমি। হঠাৎ আমার চোখ গেল দেওয়ালে টাঙানো রানু বৌদির ছবিটার দিকে, কিন্তু তাকিয়ে যা দেখলাম, ভয়ে আমার গা শিউড়ে উঠল। ওই দৃশ্য দেখে মেরুদণ্ড দিয়ে একটা একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কি দেখছি আমি? রক্ত রক্ত রক্ত! আমি দেখলাম ছবির চোখ দিয়ে অঝোর ধারায় রক্ত ঝরছে। আমি শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি আমার পরিচিত গলা, সেই পরিচিত কান্না। রানু বৌদি কাঁদছে,
ওই রকম অতি প্রাকৃত ভয়ঙ্কর পরিবেশে আমি আর স্থির থাকতে পারলাম না। দৌড়ে ঘর থেকে বেরোতে গেলাম। ঠিক তখনই পিছন থেকে কেউ যেন আমার পাটা টেনে ধরলো। চৌকাঠে হোঁচট খেয়ে পড়ে গেলাম আমি। মাথা ফাটলো, স্টিচ পড়লো। মা খুব চিন্তায় পড়ে গেলেন। কি যে হচ্ছে, এই নিয়ে পরপর দুবার দুর্ঘটনা বাবুটার পিছু ছাড়ছে না মোটে। কদিন আগে অজ্ঞান হয়ে গেল, আজ আবার মাথা ফাটালো। কি হচ্ছে ঠাকুর, তুমি রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। কিন্তু আমি তো বুঝতে পারছি এটা কোনো দুর্ঘটনা নয়, এটা রানু বৌদির প্রতিশোধ। ছায়া হয়ে সে সব সময় আমার আশেপাশে ঘুরছে। সে যে আজও আমায় দোষী ভাবে, তাই সে আমাকেও কষ্ট দিচ্ছে। আর সেদিন জয়ন্তীকেও। আমি মেয়েটিকে কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করো। তোমাকে ভয় দেখাতেও চাইনি। কিন্তু কিন্তু যে ভালোবাসা আমার পাওনা, তা আমি অন্যের হতে দিই কি করে? হ্যাঁ, আমি জানি লোক সমাজে এমন সম্পর্ক কোনো দিন মেনে নেওয়ার মতো নয়। কিন্তু তুমি তো মেনে নিতে পারতে তো আমায় একটু ভালোবাসতে। আমরা তো ভালো বন্ধু ছিলাম, বলো? তুমি তো আমার মনের সব কথাই জানতে, আমার বিশ্বাস বুঝতেও পারতে। আচ্ছা, আমি বিবাহিত, এটাই কি আমার দোষ? আমি বিবাহিত বলে কি আমার ভালোবাসা পাওয়ার অধিকারটুকুও নেই? তুমি তো জানতে আমার স্বামীর সঙ্গে আমার কেমন সম্পর্ক। তুমি জানতে আমি ভিতর কতটা একা। তুমি জানতে আমার কাছে তুমি খোলা জানলার মতো মুক্ত একটা আশ্রয়। তা সত্ত্বেও তুমি আমায় অবহেলা করলে। কি করে পারলে এটা করতে? হ্যাঁ, একবার ভেবে বলো তো, কোনো মানুষ ভালোবাসা ছাড়া বাঁচে কি করে? এরপর আরো কিছুদিন কাটলো। রানু বৌদির বিষয়টা মাথা থেকে পুরো ঝেড়ে না ফেললেও মাথায় আসার সুযোগ দিচ্ছি না। জয়ন্তীকেও আর তেমন মনে পড়ে না। MA এবং ল পাশ করে সাব ডেপুটির চাকরি নিয়ে গিয়েছি মফস্বলের এক শহরে। ছুটিতে বাড়িতে আসি। অবিবাহিত এবং সচ্চরিত্র এমন একটি পাল্টি ঘরের ছেলেকে হাতের কাছে পেয়ে SDO বা মহকুমা হাকিম সাহেব হঠাৎ তার বাংলোতে ঘন ঘন নিমন্ত্রণ করতে লাগলেন। হ্যাঁ ইয়ং ম্যান, আজ আমাদের বাড়িতে একটা ছোট্ট গেট টুগেদার রয়েছে, তোমার কিন্তু আসা চাই। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব যাওয়ার। চেষ্টা? না 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 না, তোমাকে আসতেই হবে, বুঝতে পেরেছ? আজ তোমার সঙ্গে একজনের আলাপ করিয়ে দেবো, আমার মেয়ে ললিতা। আশা করি তোমার ভালোই লাগবে ওর সঙ্গে আলাপ করে। কেমন? তখনও বিয়ে করিনি। মায়ের অনুরোধ নানা অজুহাতে এড়িয়ে গিয়েছি, কিন্তু তাই বলে ভীষ্মের প্রতিজ্ঞা করে তো বসিনি। বিয়ে করব এটা মনে ঠিকই ছিল। সুতরাং হাকিম সাহেবের মনোভাব বুঝেও সতর্ক হওয়ার কোনো কারণ খুঁজে পেলাম না। ললিতা, ওনার মেয়ে, দেখতেও খুব খারাপ নয়। ইন্টারমিডিয়েট পড়ছে, ভালো গান গাইতে পারে, বুদ্ধিমতী, চটপটে মেয়ে। হাকিম সাহেবের স্ত্রী ইচ্ছে করেই আমাদের আলাদা করে কথাবার্তা বলার সুযোগ করে দিতেন। আমি তা বুঝেও আপত্তি করতাম না। বিদেশে এমন একটি মেয়ের সহচর্য ভালোই, বিশেষত যেখানে কোনো কুফলের সম্ভাবনা নেই। বিয়ে যখন করতেই হবে একদিন, তখন মন্দ কি? একদিন হাকিম সাহেবের গাড়ি নিজে চালিয়ে নিয়ে গিয়েছি নদীর ধারে, মাইল 4 দূর শহর থেকে, সঙ্গে ললিতা। পরন্ত বিকেলে নদীর তীর যে কিরকম মোহময়ী হয় সেটা অনেকেই জানে। আর সেখানে গেলে সহজ মানুষও মাথা ঠিক রাখতে পারে না, সেটাও জানে। এত সুন্দর পরিবেশের স্বপ্নময় আবেশ ছুঁয়েছিল ললিতাকেও। আমার কাছে ঘেঁষে এলো, হাতটা জড়িয়ে ধরলো, আস্তে আস্তে কথা বলতে শুরু করলো। নদীটা কি সুন্দর, তাই না? হ্যাঁ,
পড়ন্ত বিকেলে সূর্যের আলোটা কি সুন্দর জলের উপর পড়ছে দেখো। আচ্ছা, তুমি শেষ কবে এরকম নদীর ধারে বসেছিলে? অনেকবার, তবে তোমার মতো কাউকে পাশে নিয়ে কোনোদিন বসিনি, যে নদীর থেকেও চঞ্চল, সূর্যের আলো যার পাশে ফিকে। দৃষ্টি মুগ্ধ হয়ে এলো আমাদের দুজনেরই। একসময় তাকে টেনে নিলাম আমার কাছে, তার শরীর এলিয়ে পড়লো আমার বুকে, তার মাথা ও কাঁধের ভার আমার হাতের ওপর, তার লজ্জা মাখা হালকা কাপা ঠোঁটে ও আধ বোঝা চোখের পাতায় যৌবনের পরিপূর্ণ আবেগে প্রথম চুমু খেতে যাব, এমন সময় আবারও কাকে দেখলাম আমি? কোথায় ললিতা? আমার চোখের সামনে খুব কাছে রানু বৌদির সেই বহু দিনের বিস্মৃত মুখটা, চোখে তেমনি কৌতুকের হাসি, ঠোঁট দুটো তেমনি বিদ্রুপের ভঙ্গিতে বাঁকানো। ললিতা পড়ে গেল নদীর ধারে। সে বুঝল না ব্যাপার কি। রাগে ও বিরক্তিতে তার মুখ অন্ধকার হয়ে উঠল। তাড়াতাড়ি তাকে তুলতে গেলাম হাত ধরে। অস্ফুট কণ্ঠে বললাম, আমাকে আমাকে মাফ করো ললিতা, হঠাৎ মাথাটা কেমন ঘুরে উঠল। কিন্তু সে হাত ছাড়িয়ে নিয়ে সোজা গিয়ে গাড়িতে উঠে বসল। ফেরবার পথে চুপচাপই ফিরলাম। কেউ কারোর সঙ্গে একটিও কথা বলতে পারলাম না। বলা বাহুল্য, ললিতাকে পাবার আশা আর রইল না। কিন্তু এবার আমার কেমন একটা ভয় হয়ে গেল। বিরক্ত হয়ে উঠলাম নিজের দুর্বল স্নায়ুগুলোর উপর। এটা কি হচ্ছে বারবার আমার সঙ্গে? এমনি করে আমার জীবন তো শেষ হয়ে যাবে। এখানে আসার আগে ভেবেছিলাম এবার বোধহয় রানু বৌদির চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে পারবো, কিন্তু এ তো ঠিক উল্টো। মনে মনে অস্থির হয়ে উঠলাম। কাজে মন বসে না, খাওয়া দাওয়ায় রুচি চলে গেল। দুশ্চিন্তায় কপালে ভাঁজ দেখা দিল। দিন কয়েক ভেবে ভেবে মরিয়া হয়ে উঠলাম। 3 দিনের ছুটি নিয়ে চলে এলাম কলকাতা। তারপর পূর্ব পরিচিত এক বন্ধুকে ধরে বন্দোবস্ত করলাম রেড লাইট এরিয়াতে যাবার। স্থান, কাল এবং পাত্রী ঠিক হলো অত্যন্ত দোনামোনা ও ভয়ের সঙ্গে। একসময় সেখানে গেলাম। খুবই ঘৃণা ছিল আমার এ ব্যাপারে, অথচ আমি স্বেচ্ছায় সেখানে গিয়েছি। অদৃষ্টের পরিহাস ছাড়া আর কি বলবো। তবে দেখলাম বন্ধুবর আমার বেশ একটু রুচি জ্ঞানের পরিচয় দিয়েছে। মেয়েটি ভালোই, ঠিক সাধারণ উৎকট পতিতাদের মতো নয়, কোনো মতে সহ্য করা যায়। কিন্তু এবারেও কিছুক্ষণ আলাপের পর ঠিক ঘনিষ্ঠ হবার মুহূর্তে আবারও সেই বীভৎস ভয়ঙ্কর মুখ, সেই বিশ্রী হাসি। কি হচ্ছে আমার সঙ্গে? কি কেন কেন হচ্ছে বারবার? আবারও ফুটে উঠল রানু বৌদির মুখ, পরিষ্কার, স্পষ্ট, প্রত্যক্ষ। সেই হাসি ভরা দৃষ্টি, সেই বিদ্রুপ মাখানো ঠোঁটের ভঙ্গি। চিৎকার করে ছুটে বেরিয়ে এলাম সেখান থেকে। তারপর একটা ট্যাক্সি নিয়ে চলে গেলাম একেবারে গঙ্গার ধারে। কোথায় যাব তা জানি না, শুধু একটু খোলা হাওয়ায় বেড়াতে হবে, এইটুকুই জানি। না হলে আমি পাগল হয়ে যাব, জাস্ট পাগল। এ কি হলো? এমনি করে কি রানু বৌদির অভিশাপ লাগলো? আর আমাকে চিরদিন এইভাবে সেই বোঝা বয়ে চলতে হবে? শিক্ষিত বলে গর্ব করি, ভূতে বিশ্বাস নেই, অথচ
অথচ এই ব্যাপারটাকে বোঝাই কি করে? এর অর্থ কি তা কেমন করে জানবো? অনেক রাত পর্যন্ত গঙ্গার ধারে ঘুরে বেরোলাম। মাথা দিয়ে যেন আগুন বের হচ্ছে। কতবার জল দিলাম থাবড়ে, তবু মাথা ঠান্ডা হয় না। জীবন কি তাহলে এমনই ব্যর্থ হয়েই যাবে? অতৃপ্ত এক নারীর মনের অত্যুগ্র খিদে এমন করে জীবনের পরপার থেকেও আমাকে ঘিরে থাকবে। মুক্তি কি নেই কোথাও? রানু বৌদি, কেমন করে তোমাকে মুক্তি দেব এবং আমিও মুক্তি পাবো বলে দাও আমাকে। সারা জীবন যৌবনের খিদে নিয়ে আমাকেও এমনই নিঃসঙ্গ জীবন টেনে বেড়াতে হবে। আত্মহত্যা ছাড়া কি কোনো পথ কোথাও নেই? এমনই কত প্রশ্ন মাথায় আসতে লাগলো খাপছাড়া ভাবে। পাগলের মতো এলো মেলো কত চিন্তা, ক্ষোভে দুঃখে মাথা খুঁড়তে ইচ্ছে হলো কঠিন রাস্তার উপর। তারপর এক সময় একেবারে ভোরবেলা হঠাৎ একটা কল্পনা মাথায় এসে গেল। ঠিক ঠিক একবার শেষ চেষ্টা করে দেখি রানু বৌদিকে তৃপ্ত করতে পারি কিনা। দেখি। উস্কো খুস্কো চুল, চোখ দুটো মাতালের মতো লাল। লম্পট মনে করে ট্যাক্সিওয়ালা ডবল ভাড়া চাইল, তবু তাতেই রাজি হয়ে ফিরে এলাম বাড়িতে। তেতলায় আমার ঘর এখনো খালিই থাকে। চাকরের কাছে চাবি চেয়ে নিয়ে খুলতে বেশি দেরি হলো না। দেওয়ালের ওপর থেকে রানু বৌদির ছবিটা টেনে নিয়ে গিয়ে আবারও ট্যাক্সিতে উঠে বসলাম। আজ একটা বিহিত করতেই হবে। চলো গঙ্গার ধারে, যত জোরে হয়। তখনও আকাশ ভালো করে ফর্সা হয়নি, স্নানার্থীদের ভিড় জমেনি ঘাটে। তবু এক পাশ করে গিয়ে বসলাম জলের ধারে। মনে মনে রানু বৌদিকে স্মরণ করার চেষ্টা করলাম। বললাম, তুমি যেখানেই থাকো, তোমার অতৃপ্ত আত্মা ভগবানের চরণে যেন এবার শান্তি পায়। তারপর ওর সেই ছবিটা মুখের কাছে তুলে ধরে তার ঠোঁটের ওপর একটি গাঢ় চুমু এঁকে দিলাম। কিন্তু একটা আশ্চর্য ব্যাপার ঘটে গেল। ছবির ঠান্ডা ছোঁয়ায় মৃতদেহের ঠোঁট ছোঁয়ার মতোই অনুভূতি হবার কথা, অথচ এ কি, এ কার ঠোঁট ছুলাম আমি? না 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 না, এটা কিছুতেই শুধুমাত্র ছবি হতে পারে না। এ তো রক্ত মাংসের মানুষের স্পর্শ। এই স্পর্শ কোনোভাবেই ভুল হতেই পারে না। বুকটা ছ্যাদ করে উঠল। স্পষ্ট বুঝতে পারলাম আমার পাশেই তিনি আছেন। তার গায়ের সেই মিষ্টি গন্ধটা আমায় টানছে। আমার মন, মাথা, শরীর সমস্ত কিছু ছাপিয়ে অদ্ভুত এক শিহরণ তৈরি করছে। ঠিক তখনই মনে হলো যেন জীবিত কোনো কিশোরীর উষ্ণ চুমু সযত্নে আমার ঠোঁট ছুঁয়ে গেল। হঠাৎ এক ঝলক দক্ষিণা হাওয়া যেন গঙ্গার বুকের ওপর থেকে উঠে ঘুরতে ঘুরতে এগিয়ে এলো। মনে হলো যে নিঃশ্বাস অনুভব করেছি কিছুক্ষণ আগে, সেই নিঃশ্বাসের উষ্ণতাই আমাকে চারিদিক থেকে ঘিরে আচ্ছন্ন করে ফেলল। তারপর চারিদিকে একটা সুগভীর প্রচণ্ড দীর্ঘ নিঃশ্বাসের শব্দ জাগিয়ে হাওয়াটা আবার যেন চলে গেল বহু দূরে, বোধহয় উত্তরের দিকে, কোনো অজানা দেশের উদ্দেশ্যে। সেই বীভৎস হাসি, ভয়ঙ্কর মুখ,
কোনোটাই আর আমার চোখের সামনে ভেসে উঠল না। মনের এক গভীর কোণে সযত্নে রয়ে গেল সেই আমার গ্রাম থেকে আসা রানু বৌদির সারল্য ভরা মুখ, আমার আমার সবচেয়ে কাছের বন্ধুটার হাসি মুখ। শান্তি দাও, শান্তি দাও ভগবান, ওকে শান্তি দাও। ছবিটা ধীরে ধীরে গঙ্গার জলে ভাসিয়ে দিলাম। তারপর থেকে আর রানু বৌদি কোনো দিন দেখা দেয়নি। কেমন লাগলো আমাদের আজকের গল্প নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। খুব শীঘ্রই আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্পগুজব, যেখানে গল্প হবে অল্প নয়। ধন্যবাদ।